সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, অনুষ্ঠান বিলম্বে শুরু হওয়ার কারণে আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। আপনার কারণ নিশ্চয়ই জানেন যে ঢাকা শহর ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যামের কারণে আমাদের অনুষ্ঠান শুরুতে বিলম্বিত হয়েছে। যাই হোক, আমাদের দুজন অতিথি, অধ্যাপক শামীম রেজা, সবাই তাকে চেনেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। সাইদ আবদুল্লাহ অল্প দিনের মধ্যেই তিনি এটা পরিচিত মুখ হয়েছেন, কারণ তার সাহসী বক্তব্যের জন্য। সাইদ আবদুল্লাহ একজন ফ্রিল্যান্সার, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং মানবাধিকার কর্মী। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে দিনের খবর হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে উত্তেজনা, তারপরে সংঘর্ষ, 4 জন নিহত, পাল্টাপাল্টি চলছে। এই অবস্থায় বিশ্ব ইজতেমার ভবিষ্যৎ কি, এটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা দুশ্চিন্তা, বা কী হতে যাচ্ছে, বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কীরকম। শামীম রাজা, আপনি কীভাবে দেখেন? জি, শুরুতে আমিও দুঃখ প্রকাশ করছি বিলম্বের জন্যে। ঢাকা শহরের সড়ক বিশৃঙ্খলার সাথে নতুন যোগ হয়েছে যে ফুটপাতের বাইরে রাস্তারও বর্ধিত অংশে দোকান বসানো, মানে আরও জটিল করে তুলেছে বিষয়কে। আর সাইদ আবদুল্লাহর মতো কেউ থাকলে তো আরও কথা বলতে একটু সাহসও পাওয়া যায়। সেটা কারণ খুব সাহসী, কারণ আমরা বয়সের কারণেও কম সাহসী হয়ে পড়ছি। সাইদ আবদুল্লাহদের প্রয়োজন অনেক বিষয় ভেবে চিনতে বলতে হয়। নানান ধরনের প্রতিবন্ধকতা থাকে জীবনের, সমাজ, রাষ্ট্রের সবকিছু। আপনি যে প্রসঙ্গ তুলেছেন, আমি শুরুতে খুব বিনীতভাবে বলি যে আমাদের যে সমস্ত ধর্মপ্রাণ মুসল্লি, তারা যে ধর্মের কাজ করেন বা তার স্বধর্মের জন্য তার যে কর্মপ্রচেষ্টা, এগুলো নিয়ে আমরা সাধারণত মন্তব্য থেকে দূরে থাকি। এমনিতে আমাদের এখানে যে জটিলতা তৈরি হয়, ধর্মভিত্তিক অসংখ্য দল রয়েছে, তাদের রাজনৈতিক এজেন্ডা থাকে। এটা ভারতবর্ষের সবার আছে, শুধু আমাদের না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান সবখানে আছে। এর বাইরে গিয়ে যারা নিজেদেরকে পরিচিত করেছেন যে তারা কোনো রাজনৈতিক দলের অংশ না, একেবারে তার ধর্মের পথে, ধর্মের কল্যাণে তারা কাজ করেন, সেই হিসাবে আমরা তাবলিগ জামাতকে চিনতাম। তাবলিগ জামাত সম্পর্কে আমাদের সমাজতাত্ত্বিক যারা বা রাষ্ট্রচিন্তক, তাদের ক্রিটিক্যাল ভিউজও কিন্তু আছে। বিশেষ করে আপনার নিশ্চয়ই মনে পড়ে যে যারা 80 বা 90 দশকে আমাদের সমাজ রাষ্ট্র নিয়ে চিন্তা করতেন, তার মধ্যে কেউ কেউ এই সংগঠন সম্পর্কে তাদের বেশ ক্রিটিক্যাল ভিউজও তারা দিতেন। তো তখনকার বিশ্ব পরিস্থিতি আর এখনকার বিশ্ব পরিস্থিতি এক না। পরবর্তীতে অসংখ্য উগ্র ধর্মীয় গোষ্ঠীর জন্ম হয়েছে, পৃথিবীর অন্যান্য দেশে হতে তার ঢেউ আশ্রয় পড়েছে বাংলাদেশে। আমাদের এখানে ঐতিহাসিকভাবে ধর্মভিত্তিক দল আছে, তার সঙ্গে আমাদের ঐতিহাসিক অনেক মুহূর্তের যোগাযোগ নিয়েও আমাদের খুবই খুবই ক্রিটিক্যাল এখানে দৃষ্টিভঙ্গির। এর বাইরে এসে এই গোষ্ঠী ওইভাবে বিতর্কিত কখনো হননি, বা হয়েছে বলে আমার অন্তত মনে পড়ে না। দ্বিতীয়ত হলো যে তারা একটা পর্যায়ে এসে 2 ভাগ হয়ে গেলেন, এবং সেটা নিয়েও কিন্তু বিভিন্ন সময় বিশৃঙ্খলা হয়েছে, এবং রাষ্ট্রপক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তাদের এক ধরনের আপোষের চেষ্টা করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এটাও খুব স্বাভাবিক ঘটনা ছিল না যে তারা তাদের মধ্যে নিরসন করতে পারেন। আপনার মনে আছে যে আগের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপও করতে হয়েছে তাদের এক ধরনের গোলমাল নিরসনের জন্য। কিন্তু স্পষ্ট যেটা দাঁড়িয়েছে, তারা তার 2 ভাগে বিভক্ত হয়ে গেছেন। কিন্তু এখন যেটা দাঁড়ালো, সেটা আমার মনে হয় যে তারা তাদের মুরব্বীদেরকেই সবচেয়ে গুরুত্ব দেন, এবং আমরা এই সমস্ত অনুষ্ঠানে যে বিশ্লেষণ করি, এইটার খুব একটা তারা গুরুত্ব দেন কিনা আমি জানি না, কারণ তাদের কাছে মুরব্বী প্রধান, এবং তারা যে ধরনের তাদের চলার পথ বাতলে দেন সেভাবেই তারা চলেন। আর একটা কথা এটাও বলা ভালো যে আমরা অন্যান্য ধর্মভিত্তিক দল, সংগঠন, এটা নিয়ে অসংখ্য লেখালেখি করি, পত্রপত্রিকা বিশ্লেষণ লেখা হয়, কলম লেখা হয়। এই সংগঠন সম্পর্কে খুব বেশি কিন্তু আমরা লিখি না। অতি সম্প্রতি একটা বই বেরিয়েছে, আর এরকম বিচ্ছিন্নভাবে কেউ কেউ লিখেছেন, তাদেরও কেউ কেউ সাম্প্রতিক সময়ে নিবন্ধ লিখবার প্রয়াস নিয়েছেন দেখে গণমাধ্যমে দেখেছি। তো এরকম অবস্থায় আপনি যে প্রশ্ন তুলেছিলেন যে এই দ্বন্দ্বটা ভালো হয়নি, এক হলো যে ধর্মভিত্তিক রাজনীতির বাইরে গিয়ে যারা ধর্ম পালন করতে চান, তাদের সমাবেশ করতে চান, এবং এর একটা বৈশ্বিক দিক ছিল, এবং বাংলাদেশে যে একটা উদার ধর্মীয় ধারা আছে সেটা প্রমাণের ক্ষেত্রেও আমরা এটাকে সামনে আনতাম। এবং আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের যাবৎকাল পাওয়া যাবে যে যিনি এই সমাবেশে অংশগ্রহণ করেননি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। যখনই যিনি প্রধানমন্ত্রী থেকেছেন তিনি অংশগ্রহণ করেছেন, রাষ্ট্রপতিরা গেছেন, এবং রাষ্ট্রের সর্বস্তরের। কারণটা হলো যে এটা
অরাজনৈতিক বলে আমরা বিবেচনা করতাম। তো একেবারে এক কথাই বলা যে এটা যে বার্তা দিচ্ছে সেটা ভালো তো নাই না, এর যে আন্তর্জাতিক যে চরিত্রটা ছিল বা বৈশিষ্ট্য ছিল সেটাও ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি। দেখা যাক সামনে, এই পর্যায়ে দেখা যাক কি হয়। সাইদ আব্দুল্লাহ, কেন এই পরিস্থিতি, আপনি কাকে দায়ী করবেন এই জন্য? দায়ী করার আগে আমার মনে হয় যে একটা ব্যাপারে খুবই পরিষ্কার ধারণাটা রাখা জরুরি। আমাদের সোশ্যাল স্ট্রাকচারে বিভিন্ন মতের মানুষ থাকবে, প্রত্যেকটা মানুষের মতকে আমরা সম্মান করতে পারছি কিনা। তারপরের কথাটা হলো একমতের মানুষ অন্য মতের পর আক্রমণাত্মক হচ্ছে কিনা, আর যদি আক্রমণাত্মক হয় তারপরে অবধারিত দায়টা কার? সরকারের। আমি এর আগে অনেকবার বলে যে ফ্রন্ট লাইনে আমি কয়েকবার করে বলে গেছি যে এই সরকারের সবচেয়ে দায়বদ্ধতার যে জায়গাটাতে, ব্যর্থতা যে জায়গাটাতে, সেটা হলো তাদের গভর্নমেন্ট টু পিপল কমিউনিকেশনের সিরিয়াস লেভেলে ঘাটতি আছে, এবং পিপল টু পিপল কমিউনিকেশনের তো ঘাটতি আগে থেকেই আছে। এই যে দুইটা পন্থী, তাবলিগ জামাতের যে দুইটা পন্থা হয়ে গেছে, এটা তো আজকের না, বেশ কয়েক বছর ধরে হচ্ছে। প্রত্যেকটা বছরই তাদের ভেতরে টুকটাক খুনসুটি কিন্তু লাগতেই থাকে। এমনকি আমার স্পষ্ট মনে আছে আজ থেকে মোটামুটি মাসখানেক আগে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সরোয়ার্দী উদ্যানে একটা পন্থার লোকজন যখন বড় সমাবেশ করলো, ওইটাকে কেন্দ্র করেও কিন্তু তাদের ভেতরে কিছু উত্তেজনাকর মুহূর্ত তৈরি হয়েছিল। তো এই জাতীয় ঘটনা যে ঘটতে পারে, আমার দেশের সরকার কোথায়? গোয়েন্দা সংস্থাদের রিপোর্টটা কোথায়? মানে তারা তো সাধারণ মানুষের মতো করে কথা বলবে না। এই টাইপ একটা সংঘর্ষ যে হতে পারে, এটা ইমিনেন্ট একটা থ্রেট ক্রিয়েট করতে পারে, এই জন্য গোয়েন্দা সংস্থাদের ভূমিকার ব্যর্থতাটা আছে। 2 নম্বর ব্যাপারটা হলো তাদের ভেতরে এই খুনসুটিত ব্যাপারটা এমন না অল অন এ সাডেন হঠাৎ করেই একটা ফাইন মর্নিংয়ে এসে তারা দ্বন্দ্বে লিপ্ত হলো। এটার তো একটা ক্রমবর্ধমান ব্যাপারটা ছিল। সেই জায়গাতে কি সরকার মনে করে নাই যে দুইটা পক্ষকে ডাক দিয়ে নিয়ে, যাতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয়, তাদের নিয়ে বসা উচিত, তাদের কার কি দাবি আছে সেই ব্যাপারটা আদায় করা উচিত? কিন্তু দেখেন সেটা করার ক্ষেত্রে তাদের কি তৎপরতা অনেক বেশি ছিল। এই গভর্নমেন্ট তারও অনেক কাজ করছে। এখন কেউ যদি বলে যে সময় পায় নাই, এটা খুব ভালো কোনো এক্সকিউজ না। কারণ এই গভর্নমেন্ট আসার পরে এমন অনেক প্রোগ্রামে নানাভাবে কথা হয়েছে, রাজনৈতিক দলদের সাথে, ধর্মভিত্তিক দলদের সাথে, ছাত্রদের সাথে, বিভিন্ন ক্যাপাসিটিতে, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বসেছেন। সো এইটা যে এত লোকের একটা জমায়েত হয়, হজের পরে কিন্তু মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জমায়েত হয় এইটা নিয়ে, এবং প্রত্যেক বছরই ক্রাইসিসটা হয়। তাহলে এইটা মিটিগেট করা, একটা দুর্ঘটনা ঘটবে তারপর সরকার হস্তক্ষেপ করবে, আমার কাছে মনে হয় না এই 2024 সালের কোনো গভর্নমেন্টের চরিত্র এমন হওয়াটা দরকার। তার কারণ এজেন্সিগুলো আছে, সেই জায়গায় যদি তাদের খবর দিতে ব্যর্থতা থাকে তাহলে তাদেরকে দায়বদ্ধ করা উচিত। সেই চ্যানেলগুলো থাকা উচিত না? রাষ্ট্রের তো গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা কি করলো এটা তো তাদের স্পষ্ট ব্যর্থতা আছে। তারা যদি সরকারকে সহযোগিতা না করে, তাহলে এই সরকারের ভেতরে ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও তো এক্স ডিফেন্স অফিসার, আমি তো দেখতে চাই যে তারা কিভাবে জবাবদিহিতা আদায় করছে। আর একটা দুইটা প্রাণ না, কিন্তু 3-এর অধিক মানুষ কিন্তু মারা গেছেন এবং বড় একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। সো এটা তো আরো 1 মাস আগের থেকেই টের পাওয়া যাচ্ছিল। এবার দুইটা কোনো মতেই মানে একটা ডিসিশনে আসতে পারছে না। শেষ পর্যন্ত কি দাঁড়াবে আপনার ধারণা কি? শেষ পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেক বছরের যে মানে সিরিজ আমরা যেটা দেখতে পারি যে আগে এক দল করে, তারপরে আরেক দল করে, কিন্তু এইবার এই সংকটকে নিরসনের জন্য আমি দেখতে পেলাম যে ছাত্ররা যাচ্ছে। কিন্তু ছাত্র কারা যাচ্ছে? যারা কোনো স্টেট ক্যাপাসিটিতে নাই। কেন স্টেট ক্যাপাসিটিতেও বসে আছে উপদেষ্টা হিসেবে, সেই জায়গায় কি ছাত্ররা নাই? তাদের ভূমিকাটা কি ছিল? তারা কেন তাৎক্ষণিকভাবে এটা অ্যাড্রেস করতে পারলো না? তবে আমার কাছে যেটা মনে হয় যে যা দুর্ঘটনা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক, কিন্তু আর বিলম্ব না করে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসও তো বিভিন্ন পন্থার লোকজনের সাথে বসে, আমার মনে হয় স্ট্যাটাস কোটা বজায় রাখা উচিত। তাদের তো প্রত্যেকে ব্যাপারটা যেটা অন্যান্য বছর যেভাবে যে সিরিয়ালে পালন করতো, কেউ কোনো এক্সট্রা বেনিফিট পাবে না, কেউ কোনো লসে পড়বে না। অন্যান্য বছরের মতো সেম স্ট্যাটাস কো যদি বজায় রাখার নিশ্চয়তা প্রত্যেকে পেত, আমার কাছে মনে হয় ব্যাপারটা ইজি হয়ে যেত। কিন্তু সেই জায়গাতে সরকারের জায়গা থেকেও আন্তরিকতার ঘাটতি ছিল, মনে করছে যে না এটা একটু ইগনোর করার মতো। কিন্তু আমি যেটা মনে করি, আমরা সবসময় রিয়াকশনারি কেন হব, অন্তত প্রোঅ্যাক্টিভ হওয়াটা জরুরি। এই জায়গাতে ঘাটতিটা ছিল জন্যই এই কাজটা হয়েছে বলে আমি মনে করি। একটা অন্য প্রসঙ্গে যাওয়ার আগে যদি কথা বলার সুযোগ থাকে, আমি একটু এই জায়গাটা দ্বিমত পোষণ, আমি মনে করি এখানে আসলে সরকারি হস্তক্ষেপে এটা সমাধান হবে বলে আমি মনে করি না। আমি সাইদ আব্দুল্লাহর সাথে ওই জায়গায় একমত যে এই সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবার আগে ইন্টারভেন করা যেত। তথ্য নিশ্চয়ই ছিল যাদের কথা তিনি বলছেন, কিন্তু এটার আসলে চূড়ান্ত সমাধান সরকারি হস্তক্ষেপ এটা হবে না, কারণ এটা একেবারে ভিন্ন প্রকৃতির সংগঠন। এখানে যেটা জটিলতা বরং আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্প্লিট হয়ে যাওয়া, সেটা দুটো গোষ্ঠী এবং দুটো এই ধরনের একটা ধর্মভিত্তিক মিশন যখন দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, এটা আসলে রাষ্ট্রীয় যতভাবেই আমরা করি বা আমরা যতভাবেই গোয়েন্দা ইন্টারভেনশন করি,
এটা চূড়ান্ত সমাধান হবে না। কিন্তু আমি এটা রাজি যে এই যে সাংঘর্ষিক অবস্থাটা আমরা এড়াতে পারতাম কিনা, এটা এড়ানো যেত। কিন্তু এটার আসলে ধরে নিন আমরা সরকার প্রধান, তিনি এমনিও বয়োজ্যেষ্ঠ একজন নাগরিক, আমরা ওই অর্থেও যদি তাকে মুরব্বী মনে করি, তিনি হয়তো ওই ক্যাপাসিটিতে বসতে পারেন তাদের সঙ্গে, বা আরও হয়তো গুরুত্বপূর্ণ উপদেষ্টা বসতে পারেন, কিন্তু এটা সমাধান হবে না। কারণ তারা যাদের কথা মানেন তারা স্প্লিট হয়ে গেছেন, সুতরাং সেখানে তাদেরকে সমাধান করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনিও খেয়াল করেছেন কিনা সাইদ, যেখানে আমরা এমন কিছু মুখ দেখতে পাচ্ছি এখন গণমাধ্যমে যাদের আবার অন্য রাজনৈতিক চরিত্র আছে বা অন্যভাবে তারা বিভিন্ন সময় আলোচিত হয়েছেন, যেটা তাবলিগ জামাতে আগে কখনো দেখা যায়নি। এখানে সব পক্ষের মানুষ ছিল, সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ। একটা ব্যাপার কিন্তু সত্য, 1 মাস আগেই যখন উত্তেজনাকর পরিস্থিতিটা তৈরি হয়েছিল, খেয়াল করে দেখেন তাদেরও তো নেতারা আছে, তাদেরকে একসাথে নিয়ে এই ব্যাপারটা, তাদের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি, আমি 2-1 জনকে জিজ্ঞাসা করেছিলাম যারা তাবলিগ জামাতে যায় ওই সময়ে, যে ঘটনাটা কি। তাদের মনের ভেতরে যে ভয়টা ছিল অন্য একটা পন্থী লোকদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়া হতে পারে এবার, যেটা অন্যান্যবার পায় নাই। কাজেই এই এক্সট্রা বেনিফিট শব্দটা যখনই আসছে, এটা বাই হুম, মানে তাদের ধারণা ছিল প্রশাসনিকভাবে অন্য একটা পক্ষ এবার বেশি সুবিধাটা পাবে। এই জন্যই আমি বলি যে এটা যদি নিশ্চয়তা দেওয়া হতো, স্ট্যাটাস কোটা বজায় থাকবে। আগের 2-3 বছরে যেভাবে যে সিরিয়ালে হয়েছে, কেউ কোনো এক্সট্রা বেনিফিট পাবে না, কেউ কোনো লসটা পাবে না। এই ব্যাপারটা মিটিয়ে দিলে আমার মনে হয় এই ধরনের পরিস্থিতিটা তৈরি হতো না। কিন্তু আমি আবারও বলবো যে আসলে একটা স্টেট ইন্টারভেনশন বা আউটসাইড ইন্টারভেনশন সমাধান করা যাবে না, বরং নেট লস যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের প্রচুর শত্রু মিত্র রয়েছে, এবং আপনি জানেন যে বাংলাদেশ সম্পর্কে প্রচুর নেতিবাচক প্রচারণা চলছে। এইটাকে ব্যবহার করার একটা সুযোগ তৈরি হতে পারে যে বাংলাদেশ এই ধরনের গোষ্ঠীর একটা দেশে পরিণত হচ্ছে, যাদেরকে আমরা অরাজনৈতিক এতদিন মনে করতাম। অতএব এটা অরাজনৈতিক থাকবে কিনা এবং অন্যরা কেউ ব্যবহার করবে কিনা। আপনি যেটা বলছেন যে এই সমস্যার সমাধান হবে না, রাষ্ট্রের হস্তক্ষেপে এটা সমাধান হবে না, বা এটা কোনো কর্তৃপক্ষের এই মুহূর্তে এটা একটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা হয়ে গেছে, সেটা হতে পারে, হয়ে গেছে। এই মুহূর্তে রাষ্ট্রের, সরকারের কি ভূমিকা থাকা উচিত? সেক্ষেত্রে যেটা সাইদের সাথে আমি একমত যে এটার যখন সাংঘর্ষিক অবস্থায় গেছে তখন আমরা কেন তাদেরকে আলাদা করিনি, বা তখন সেখানে যথেষ্ট পরিমাণে আমার যে শক্তি মোতায়েনের দরকার ছিল সেই শক্তিটা আমি সেখানে মোতায়েন করিনি কেন। আমি শক্তি বলতে বল প্রয়োগ করতে বলছি না, যাতে এটা না ঘটে। এবং একই সঙ্গে এখন তো বসতে হবে, এখন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এসে পড়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এসে পড়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব এসে পড়েছে, এবং যেটা উনি বললেন যে 2 পক্ষকে বসানো, সেটা এখন আমাদের দায়িত্বের মধ্যে পড়েছে। এখন এটা তো আপনার আমার মতো লোক বসবে না, কিন্তু আবারও আমি বলি তাদের মুরব্বীদের বসতে হবে, এবং যে 2টো পক্ষ হয়েছে তাদের শীর্ষ পর্যায়ের লোকদের বসতে এবং তাদের প্রতিশ্রুতি দিতে হবে। তা না হলে ভুল বার্তা যাবে। আপনি যেটা বললেন যে শুধুমাত্র এই মিশনে যারা ছিলেন আন্তর্জাতিকভাবে বহু দেশের মানুষ আসতেন, তারা ভুল বার্তা পাবেন, আমাদের মানুষ আশাহত হবে। যারা অরাজনৈতিকভাবে ধর্ম পালন করেন, ইসলামকে কোনো রাজনীতির অংশ মনে করেন না, তাদের এটা একটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাহত হবেন তারা, যে তারা সারা জীবন যেটাতে আঁকড়ে ধরেছেন। তাইলে সমাধানটা কোথায়? সমাধানটা আমি বললাম যে যা ঘটে গেছে এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু এই মুহূর্তে ইমিডিয়েটলি ওই যে 2 পক্ষেরই মুরব্বী যারা আছে তাদেরকে নিয়ে সরকারের কিন্তু একটা পজিটিভ দিক আছে। সরকারের ধর্মমন্ত্রী যিনি আছেন উনি কিন্তু বেশ ধার্মিক একজন মানুষ, এবং তারও কিন্তু বেশ অনুসারীরা আছেন। অতএব এই ব্যাপারটা একটা পিসফুল সলিউশন এখনো পসিবল। কেউ যদি মনে করে সমাধান না এটা না, আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি দরকার, এইটার সুযোগ নিয়ে অনেকেই নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ঠিক রাখতে হয়, তাহলে তাদের সিকিউরিটি যদি টাইট থাকে এবং মুরব্বীদের নিয়ে যদি সরকার তড়ি ঘড়ি করে একটা সমাধানে বসতে চায়, আমার মনে হয় এই ব্যাপারটা প্রলং করবে না। কিন্তু এই উদ্বেগের সাথে আমি এই ধরনের ঘটনা যে ঘটবে এর আলামত তো কয়েকদিন যাবতই আমরা লক্ষ্য করছি। শুধু কয়েকদিন যাবত, এটা কয়েক বছর, এটা তো অনেক বছর থেকেই, আরো আগের মাস থেকেই বলছি। আমি কিন্তু আগের মাসেও আমি কিন্তু নিজেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম তখন, যে এটা হতে পারে। কারণ ওই যে একটা পক্ষ বিশাল বড় একটা সমাবেশ করে ফেললো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরেও কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি এর আগে হতাহত হয়েছে। কিন্তু এই রাজনৈতিক পরিবর্তনের আগে আগের রেজিমেও কিন্তু ঘটেছে। এই কারণে আমি যেটা বলছি, এটা হঠাৎ করে একটা ফাইন মর্নিং এ হয়েছে, ব্যাপারটা এইরকম না। এই জন্যই কিন্তু আমি বলছি যে করণীয় ছিল সরকারের, অবশ্যই করণীয় ছিল, এবং সেটা করতে তারা একদম মোটা দাগে ব্যর্থ হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা চাই শান্তি, দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায় শেষ পর্যন্ত। শামীম রাজা, আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের অলরেডি বিলুপ্তি হয়েছে, নতুন করে গণভোটের যে ধারাটা ছিল সেটা বহাল হয়েছে। তবে এই মুহূর্তে আগামী এই নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না, এটুকু বলা হচ্ছে আর কি। আবার বলা হচ্ছে যে এই সরকারই, অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপ নিতে পারে, সুযোগ আছে, সেটা নিয়ে ব্যাখ্যাও করেছেন অনেক আইনজীবী, এমনকি অ্যাটর্নি জেনারেলও।
আপনি কি দেখছেন? না, একটা তো আইনি ব্যাখ্যার, একটা হলো স্পিরিটের। আপনি যদি এই রায়ের ওই অংশ পড়েন যে তত্ত্বাবধায়কের যে প্রভিশনটা যুক্ত হয়েছিল সেটা একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, এবং যেহেতু জাতি চেয়েছে, মানুষ চেয়েছে, দেশের জনগণ, সেই হিসাবে এটা সংবিধানের আবশ্যিক অংশে পরিণত হয়েছে। এবং আপনি 90-এর স্পিরিট ধরলে তো তাই ছিল, সাধারণ জনগণ, সকল রাজনৈতিক দল একমত হয়েছিলেন যে আমরা এই পদ্ধতিতে যাব, এবং যাকে আমরা তত্ত্বাবধায়কের প্রধান তখন করেছিলাম সেটা কিন্তু ইন রেট্রোস্পেক্ট আমরা তাকে বৈধতা দিয়েছিলাম যে এটা যেহেতু ঐক্যমতের ভিত্তিতে করা। তো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলে মনে হয় যে আমরা যখন বারবারই বলছি যে জনগণের মতের ভিত্তিতেই আমরা এটা করি। কিন্তু আপনি যে কথাটা বললেন, একটা হলে এটা আমিও দেখেছি, এটার আইনি ব্যাখ্যা তো উনি আরও ভালো দিতে পারবেন, যে এই অর্থে আমরা যেটাকে ইন্টারিম গভর্নমেন্ট বলছি, আমি আইনি ব্যাখ্যায় যাচ্ছি, এটাও তো ইন স্পিরিট এক ধরনের, ওই অর্থে এক ধরনের তত্ত্বাবধায়ক। এখন আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি দেখে আমরা তত্ত্বাবধায়ক বলতে পারছি না, যে তা আগের ব্যবস্থা নেই, ব্যবস্থা অর্থে বলতে পারছি না, কিন্তু অন্তর্বর্তী তো একই রকমই তারা কাজ করছেন। তখন হয়তো আমরা একটা সময় সেট করে দিতাম, কার্যাবলীগুলো, টার্মস অফ রেফারেন্সগুলো ঠিক ছিল, তারা কি কি করতে পারবেন। এখন তারা ব্রড বেসড কাজ করছেন, অলমোস্ট একটা পূর্ণাঙ্গ সরকার, শুধু না, মানে মোর দেন একটা পূর্ণাঙ্গ সরকার, কারণ তারা সংস্কারের কাজে হাত দিচ্ছেন, যেটা সাধারণ সরকার করে না। আমি ওই জায়গাটা স্থির থাকতে চাই যে এই ব্যবস্থা যে ফিরে আসলো, সেইটার এখনো যে পরবর্তীতে যে আইনি ধাপগুলো বলা হচ্ছে, যে আরও কয়েকটা ধাপ বাকি আছে, যে রিভিউ শুনানি বা ওগুলোর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একদম পদ্ধতিটা ব্যাক করলো কিনা আইনগতভাবে বা কার্যকরভাবে, সেটার বোধহয় আমি রোড ব্লকস বলবো না, কিছু ধাপ এখনো বাকি আছে, কিন্তু ফিরেছে বা ফেরার পথ তৈরি হয়েছে। আর অ্যাটর্নি জেনারেল বক্তব্য আমিও দেখেছি, যদি তারা ইন্টারিম সরকারকে, আমি ঠিক জানি না যে কি আইনি প্রক্রিয়া এটাকে তত্ত্বাবধায়ক করা যাবে কিনা, এটা আমার কাছেও খুব স্পষ্ট না যতটুকু আমরা বুঝি, কারণ আমরা আমাদের ওই সময় রোল অর্থে বলা হয়েছে, এটা আমার মনে একটা স্পিরিটে, আমার কার কাছে মনে হচ্ছে স্পিরিট এটা, কিন্তু এটাকে আইনগতভাবে তত্ত্বাবধায়ক করার সুযোগ আছে কিনা সেটা আমিও ঠিক নিশ্চিত নই বা স্পষ্ট নই। আমার মনে হয় যে এই জায়গায় একটা আমাদের কোথাও একটা পজ দিতে হবে, যে ওটা যদি নাও হয় তাতে বড় ক্ষতির কোনো কিছু নেই, কারণ এই সরকার তো বলছে তার ম্যান্ডেট কি এবং আমরা জানি, বরং ওই পদ্ধতি আসার পরে পরবর্তী নির্বাচনগুলো কিভাবে হবে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আর এখানে তো আরো বড় বড় বিষয় রয়ে গেছে, যেগুলো আমরা প্রভূত ডিবেট করি। সাইদ আব্দুল্লাহর কাছে আমি যাব এখন। আপনি নিশ্চয়ই শুনেছেন শামীম রাজা যেটা বলছেন, যে ওই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিভাবে ফিরলো না, এখনো বাকি, এই সব কিছু বলেছেন, আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এটা বলার আগে খুবই এই ব্যাপারটা নিয়ে আমি খুবই আগ্রহী এই কারণে, এই এন্টার রায়টা, এটা তো একটা হিস্ট্রিক একটা রায়, এবং এই রায় কিন্তু আমিও ব্যক্তিগতভাবে একটা এই রিড করার পরে যারা বিভিন্ন পলিটিক্যাল দল রিপ্রেজেন্ট করেছে এবং দেশের সাধারণ মানুষের পক্ষে আমরা 4 জন দাঁড়িয়েছিলাম এই মামলার রায়ে, সো আমিও কিন্তু ইন্টারভিউনার হিসেবে এই মামলারই একটা অংশ, সো এটা প্রকারান্তরে আমরা সরাসরি জড়িত ছিলাম এই রায়ে। এই ব্যাপারটা আমি আউটপুটের দিকে একটু তাকাতে চাই, যে আলটিমেটলি কি হলো। এই ব্যাপারটাকে যদি আইনের ভাষা, কঠিন ভাষা বাদ দিয়ে আমি একেবারে আমজনতার ভাষায় চলে আসি। নাম্বার 1, এটাতে যেটা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এইটা আবার ব্যাক আসার একটা সুযোগ তৈরি হয়েছে, মানে হবেই। গণভোট যেটা উঠে গিয়েছিল, এই গণভোটের সিস্টেমটা আবার ব্যাক করলো। আরও 2টা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যে আলোচনাটা খুব কম করছে অনেকে। সংবিধানের একেবারে ধ্বংস করে দেওয়ার যে 2টা আর্টিকেল ছিল, আর্টিকেল 7-এর ক, আর্টিকেল 7-এর খ, এই 2টার ব্যাপারটা দেখেন, সংবিধানটা নর্মালি কিন্তু কোনো পেনাল সেকশনের মতো না, শাস্তি দেওয়ার মতো ঘটনা না, কিন্তু 7-এর কতে কি করা হয়েছিল, এই সংবিধানের কোনো পরিবর্তন কোনো কিছু করলে একদম সর্বোচ্চ শাস্তি, মানে মৃত্যুদণ্ডের মতো কাজ, যে এই পেনাল সেকশন ইনক্লুড করে দেওয়া হলো 7-এর কতে। 7-এর খতে সবচেয়ে মারাত্মক কাজ করা হয়েছিল, যে এই সংবিধানের মানে মোটামুটি অর্ধেকের মতো অংশ আনটাচেবল করে দেওয়া হলো, যে কোনো অবস্থাতেই চেঞ্জই করা যাবে না। মানে যে মুহূর্তে 2011 সালে অনেকে বলে না যে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গেছে এই যে কিছুদিন আগে, আমি বলি যেদিন থেকে শেখ হাসিনা এই 15 সংশোধনী করার কুচক্রটা করেছিল, ওই দিন থেকেই সে স্বৈরাচার ছিল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর একটা ঘটনা আছে, এই ঘটনাটা প্রেক্ষাপটটা আবার জানাটা জরুরি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে বিলুপ্ত হলো। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তো তত্ত্বাবধায়ক সরকার আসলো। পঞ্চদশ সংশোধনী যে মুহূর্তে হয়, আপনার মনে থাকার কথা 2011 সালে, 2011 সালে একটা সংক্ষিপ্ত আদেশ, কোন রায়ের কিন্তু একটা সংক্ষিপ্ত আদেশ দেওয়া হয়। সংক্ষিপ্ত আদেশ যখন দেওয়া হয়েছিল, ওই জায়গায় খুবই ক্লিয়ারলি বলা হয়েছিল এরপরের পরপর 2টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভেতর দিয়ে যেতে হবে, এবং ওই সংক্ষিপ্ত রায়ের পরে 16 মাস পরে পূর্ণাঙ্গ রায় দেওয়া হয়, এবং পূর্ণাঙ্গ রায়ে ওই সংক্ষিপ্ত রায়ের আদেশটা বাতিল করে দেওয়া হয়। এবং এইটার ভেতরে সংসদীয় কমিটি হয়, তদন্তের যেসব কমিটি হয়, তারা কিন্তু আমার মনে আছে একটা রাতে, ঠিক আগের রাতে শেখ হাসিনার সাথে ব্যক্তিগতভাবে যখন দেখা করতে গেল, পরের দিন থেকেই তাদের সুরটা বদলে গেল।
তার মানে আমরা যদি ওই রায়ের স্পিরিটটাকেও চিন্তা করি, সংক্ষিপ্ত রায় পুরাটা বদলে দেওয়া হলো শেখ হাসিনার ডিরেক্ট ইন্টারফেয়ারের মাধ্যমে। এবং এই কাজটা করার কারণে বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম নিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমার কাছে মনে হয় এ যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জুডিশিয়াল দুর্বৃত্তায়ন কেউ যদি করে এবিএম খায়রুল হক। এবিএম খায়রুল হকের হাত ধরেই এই কলঙ্কিত অধ্যায়টা হয়েছিল। এবং এইটারই আমরা বলতে পারি জাতি হিসেবে একটা কাফফারা দিতে হয়েছে 2014 সালের ইলেকশন, 2018 সালের ইলেকশন, 2024 সালের 7 জানুয়ারির ডামি ইলেকশন। তো এটা একটা মজার ব্যাপার আছে, পঞ্চদশ সংশোধনী কিন্তু পুরাটা বাতিল হয় নাই, আংশিক বাতিল হয়েছে। এই আংশিক বাতিলের ভেতরে আমি যেটা বললাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যাক আসার অপশনটা তৈরি হলো, গণভোট আবার ফেরত আসলো, 7-এর ক 7-এর খ এবং একই সাথে আর একটা আর্টিকেল যেটা ছিল 44-এর 2, এইগুলাও বিলুপ্ত হয়ে গেল। দেখবেন কিছু অংশ যে আছে এটার ব্যাখ্যায় কিন্তু হাইকোর্ট চমৎকার একটা কথা বলেছে, বিচারপতি ফারা মাহবুব আর দেবাশিস রয়, এইটা পরবর্তী সংসদের হাতে রেখে দিয়েছে। এর কারণটা হলো সবকিছু কিন্তু আমাদের মনে রাখতে হবে, সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ কনস্টিটিউশন, কিন্তু সবকিছু কিন্তু রিভার্ট করে দেওয়া যায় না। এটার জন্য পরবর্তী সংসদ এসে ওই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ওপেননেসটা রেখে দেওয়া হলো। এখন যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে তত্ত্বাবধায়ক সরকার যদি ব্যাক করে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তাহলে এই জায়গায় আবার অ্যাটর্নি জেনারেল সাহেব উনি আবার কিন্তু একটা কথা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিবে। আসলে আমার কাছে মনে হয় যে এই জায়গায় হয়তোবা কিছুটা ভেগনেস তৈরি হয়েছে, কিন্তু এই ভেগনেসটা আসলে আমাদের বিবেচনায় আনার দরকার নাই ফর দ্য টাইম বিং। তার কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকার যেটা চলছে এটাও কিন্তু গঠিত হয়েছে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 106 দিয়ে, যে জায়গাতে অ্যাডভাইসারি মতামত দেওয়ার ক্ষমতা আছে আমাদের অ্যাপিলেট ডিভিশনের, এবং সেই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই সরকারটা এসেছে। এবং এটা কেন আনা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা, এটা পরবর্তী ইলেকশনগুলোর জন্য তখন কাজে লাগবে। আর গণভোটের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। গণভোটের সিস্টেম দেখবেন রাষ্ট্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ আগে গণভোটের সিস্টেমটা কেন ছিল, এই সিস্টেমটা থাকলে আপনি ইচ্ছা করলে কোর্টের মাধ্যমে আপনার সংখ্যাগরিষ্ঠতা আছে কোনো কিছু করে শেখ হাসিনার মতো কুচক্রীভাবে আপনি একটা কনস্টিটিউশনের বেসিক জায়গাটা লন্ডভন্ড করে দিতে পারেন না। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এই কাজটা করা হলো, এই জায়গায় কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, আমাদের সংবিধানের বেসিক যে কয়েকটা পিলার আছে তার ভিতরে একটা হলো গণতন্ত্র, এবং ওই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে ভোট চুরির যে অবাধ সুযোগ তৈরি করা হলো, মানে আমাদের গণতন্ত্রেরই ক্ষতি করা হলো। এই কারণেই আমাদের ওইটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেটা তৈরি হয়েছিল ওই সিস্টেমটাকে কোর্ট আবার ব্যাক করে নিয়ে আসলো, এবং আমার কাছে মনে হয় এটা চমৎকার একটা সিদ্ধান্ত। এবং পঞ্চদশ সংশোধনীর যতটুকুন ফেরত আনা হয়েছে এটা খুবই চমৎপ্রদ একটা উদ্যোগ, এবং ফর দ্য টাইম বিং এটার পর ভিত্তি করে ওয়ার্কিং একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। বাকিটা দেখবে পরবর্তী সংসদ। অনেক ধন্যবাদ সাইদ। তো আসলে যেটা আমার স্পিরিট থেকে আর কি, যেমন আমি এটা অন্য প্রসঙ্গে যাই, এর সাথেই আর কি রিলেটেড। আমি এটা কি দেখছিলাম এখানে আমাদের সহকর্মীরা দিয়েছেন, নারীরা কি গণ অভ্যুত্থানের অবহেলিত কারিগর, এটা এইদিকে প্রশ্ন করি, তারপরে আসবো। আপনি ওই আবারও সে স্পিরিটের কথায় আসছিলেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে দেখেন আমরা যখন অআইনি ভাষায় কথা বলি, বেআইনি না মানে অআইনি আর কি, আইনি ভাষা না যেটা, সেটা তো আসলে স্পিরিটই। যেমন ধরুন এই যে ধারা 20-21 বাতিল হলে এটা কজন সাধারণ মানুষ খেয়াল করবেন, কিন্তু সে স্পিরিটটা দেখবে, ওইটাই গুরুত্বপূর্ণ যে সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেটাই যে আমি সাধারণ মানুষ হিসাবে আমার কাছে কিন্তু বড় একটা টেক। এবং ওই যে উনি যেটা বললেন যে গণভোটটা চলে যাওয়া, এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয় ছিল, আমরা তো দীর্ঘদিন আলোচনার সুযোগ পাইনি। ধরুন এখন থেকে আরও অনেক প্রজন্ম পরে বা সাহিত্যেরও পরে যাতে যদি মনে করে এই পদ্ধতি থেকে সে আর এক পদ্ধতিতে যাবে, তার গণভোট লাগবে না। আমাদের গণভোটের অভিজ্ঞতা কিন্তু খুব ঠিক না। এখন আমরা যদি সেই 70-এর দশকের ওই গণভোটের কথা একমাত্র ভাবি তাহলে সবকিছুর উত্তর পাওয়া যাবে না। এখন আপনি যদি স্কটল্যান্ডের লোককে জিজ্ঞেস করেন, আপনি কি বলতে চান যে আমরা সব বদলে গেছি? না, এখন যদি আপনি ধরুন স্কটল্যান্ডে গিয়ে প্রশ্ন করেন গণভোট গুরুত্বপূর্ণ কিনা, সে জানে কতটা গুরুত্বপূর্ণ। গণভোটটা থাকা প্রয়োজন, কারণ হচ্ছে যে এটা একটা গণতান্ত্রিক দেশে, একটা গণতন্ত্র মনস্ক দেশে সাধারণ মানুষের আমার মতামত যে কোনো সময় একটা রাষ্ট্রীয় খুব একটা জাংশনে এসে আমার প্রয়োজন পড়তেই পারে। এটা এমন না যে এভরিডে গণভোট হবে বা একেবারে আমি সবসময় করবো, কিন্তু জনগণের হাতে তো সেই ক্ষমতাটা থাকা প্রয়োজন বলে আমি মনে করি সাধারণ মানুষ হিসাবে। আর একটা কথা উনি যেটা বললেন যে এই যেগুলো বাতিল হয়নি, অর্থাৎ যেগুলো বলেছেন যে পরবর্তী সরকার এসে, সেটার সাথে আমি মনে করি কিন্তু ওই সংস্কারের দীর্ঘমেয়াদীরও একটা স্পিরিট যুক্ত, যে সব কিছু কিন্তু একটা অন্তর্বর্তী বা পরবর্তীতে যদি তত্ত্বাবধায়ক আসে তার পক্ষে করা সম্ভব না। যদিও তত্ত্বাবধায়কের এটা টার্মস অফ রেফারেন্সটা খুবই ফিক্সড এবং জানা, যেটা এটার সাথে একেবারে তুলনীয় না। মানে যে অ্যাটর্নি জেনারেল হয়তো
একটা কথার ধারাবাহিকতা, একটা স্পিরিটে কথাটা বলেছেন, হয়তো এতটা আইনি জটিলতা মাথায় রেখে হয়তো উনি বলেননি, কিন্তু সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পরবর্তী সরকারের হাতে বা যারা সংসদ গঠন করবেন তাদের হাতে পড়ছে। কারণ এগুলো কিন্তু আমাদের রাজনীতিতে অসম্ভব আলোচিত বিষয়। জাতির জনক 7 মার্চ বা 26শে মার্চ এটা হয়তো এতটা আলোচিত হতো না, এতটা জটিল হতো না যদি না এটাকে রাজনৈতিকভাবে জটিল করা হতো। যেহেতু রাজনৈতিক পরিমণ্ডলে এটাকে আমরা অসম্ভব জটিল করে ফেলেছি, একরৈখিক করে ফেলেছি, আমরা আর কাউকে আলোচনার সুযোগ মাঝখানে দিইনি। সুতরাং সেটার একটা বড় দায়িত্ব কিন্তু পরবর্তীতে যারা সরকার গঠন করবেন বা যারা সংসদে যাবেন তাদেরকে সে দায়িত্ব নিতে হবে। সংবিধান সংশোধন কমিটি যেটা আছে বা সংবিধান নতুন করে যদি লেখা হয় কি হইতে পারে তাদের সাজেশন? না, এটা বলাটা খুব কঠিন এবং একেবারেই বলা সমীচীন হবে না, কারণ বিভিন্ন পক্ষ তাদের মত দিচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু এই কমিটি একটা রূপরেখা দেবে। আমি যদি ভুল না করে থাকি, সে কিন্তু সংবিধান লিখে একটা ড্রাফট দেবে না। এবং এই আলোচনাটা কিন্তু বারবার আমরা মিলিয়ে ফেলছি গণমাধ্যমে বা আমরা জনপরিসরে, যে কমিটিটার এখন পর্যন্ত তার যে কাজের পরিধি, তাতে তারা সব অংশীজনের মত নিয়ে, তাদের বিশেষজ্ঞ মত নিয়ে তারা একটা রূপরেখা দাঁড় করাবেন। আমার মনে হয় না, যদি আমার ভুল হয় সংশোধন করে দেবেন সাইদ, মনে হয় না যে তারা একটা পূর্ণাঙ্গ নতুন একটা এই মুহূর্তে সেটা তারা একটা গাইডলাইন দিবে যে এটা একটা সংস্কার হতে পারে, সংস্কার হতে পারে এই জায়গাগুলোতে। তার সঙ্গে ওটাও দেখতে হবে যে বড় একটা রাজনৈতিক দল তাদের 31 দফা যারা দিচ্ছেন, সেই রাজনৈতিক দলও অনেকগুলো সুপারিশ করেছেন। শুনেছি তাদের কাছে কথা প্রসঙ্গে যে তারা 70-80টার মতো এরকম বিভিন্ন জায়গায় তাদের প্রত্যেকটা দলও দিয়েছে। আমি বড় দল হিসেবে এদের কথা বলছি। এবং তাদের যে দ্বিকক্ষের যে আলোচনা, সেই আলোচনাটা এখন যথেষ্ট প্রকাশ্যে আসছে, বিভিন্ন মডেল নিয়ে আলোচনা হচ্ছে যে আমরা কোন পদ্ধতিতে যেতে পারি। তো সব দিক থেকে এই পঞ্চদশ সংশোধনীর এই রায়ের সাথে আমাদের আরো অনেক আলোচনার পথ খুলে গেল। এটা আমি মনে করি যে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আইনবিদ যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ, যারা রাজনীতি নিয়ে ভাবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং ভবিষ্যতের বাংলাদেশ আমরা কোন কাঠামোই পরিচালনা করব তার একটা আলোচনার পথ রাজনৈতিকভাবে, আইনগতভাবে, সাংবিধানিকভাবে তৈরি হলো। যোগ করার কিছু আছে এখানে? যোগ করার কিছু মানে পার্টিকুলার ওই যে সংবিধান সংস্কারের পরের ইম্প্যাক্টটা নিয়ে এই জায়গায় একটা কথা বলে রাখাটা ভালো। সংবিধান সংস্কার কমিটির কাছে আমাদেরও মতামত চেয়েছিল। আমি ব্যক্তিগতভাবে 20টা পয়েন্টের পর আমি কিন্তু আমার ব্যক্তিগত মতামতটা দিয়েছি। এই জায়গায় অনেক কিছু সংস্কারের জায়গাটা আছে, কিন্তু অনেকে যেটা মনে করছে যে এই সংবিধান পুনর্লিখিত হবে নাকি কিছু কিছু অংশই হবে নাকি একদম বাতিল করে দেওয়া হবে। মানুষের আশা তো এখন অনেক বড়। একটা ঘটনা কি, একটা সময় পর্যন্ত মানুষ যেহেতু মুখ বন্ধ ছিল, হঠাৎ করে কথা বলার স্বাধীনতা পেয়েছে, এখন অনেকে অনেক কথা বলতে পারে। কথা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সংবিধানের ড্রাফট যদি করা হয়, করার পরে পরের নির্বাচিত সরকার এসে যদি মনে করে এই সংবিধান বাতিল, আমরা নতুন করে করব, কারো কিছু করার আছে? কারো কিছু করার নাই। এই জন্য কি কি সুপারিশ দেওয়া হবে তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রাজনৈতিক ঐক্যমত হচ্ছে কিনা। এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু একটা নেগোসিয়েশনের উপরে নির্ভর করে। যেমন এই যে একটু আগে যে আমি বলছিলাম যে কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধান মৌলিক একটা বিষয় পরিণত হলো, কারণ রাজনৈতিক ঐক্যমত হয়েছিল তখন। এই সংবিধানেরও কতটুকুন পরিবর্তন হবে, আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, একটা মোটামুটি কিছু ওয়ার্কিং কিছু কনস্টিটিউশনের আর্টিকেলগুলো নিয়ে যখন নেগোসিয়েশন হবে, সবাইকে বসে একটা দেন দরবার করা যে পরবর্তীতে আসার পরেও এইগুলো যাতে থাকে, জাতির সামনে একটা প্লেস করানো যে এইগুলো থাকবে। তো দেখেন এই জায়গায় কিন্তু মোটা দাগে অনেকেই অনেক ব্যাপারে একমত। কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকারের কথাই যেটা বলা হচ্ছে, বিএনপি তার 31 দফা যখন দিয়েছে তার ভিতরে তত্ত্বাবধায়ক সরকার ছিল না? অবশ্যই সেই জায়গাতে ছিল। এবং একটা দেশের স্ট্রাকচারাল জায়গা আরো অনেক কিছু পরিবর্তনের দরকার আছে, যেটা আসলে 1972 সালেও করা হয় নাই। মতি ভাই, যেমন একটা সুস্পষ্ট উদাহরণ যদি দেই, বাংলাদেশের সবাই কি বাঙালি? উত্তর হলো না। কিন্তু দেখেন এক্সিস্টিং আর্টিকেল যেটা আছে, আর্টিকেল 6, সে জায়গায় বলা হচ্ছে জাতি হিসেবে বাংলাদেশের সবাই বাঙালি হিসেবে পরিচিত হবে। তো এইটা নিয়ে তো মানবেন্দ্র লারমা ওই গণ বিতর্ক যখন হয় তখন কিন্তু বারবার করে বিতর্ক তুলেছিল, কিন্তু ওই টাইমে শেখ মুজিব সাহেব কিন্তু আন্তরিকভাবে ওইটা দেখেন নাই। তো সংবিধানের এই ব্যাপারগুলো চেঞ্জ করার দরকার আছে। এমন হতে পারে যে জাতিগতভাবে প্রত্যেকে নিজ নিজ জাতিতে পরিচিত হবে এবং নাগরিক হিসেবে হবে বাংলাদেশি হিসেবে। প্রাইম মিনিস্টারের পদ কতবার থাকা উচিত, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা 2বারের বেশি থাকা উচিত না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা উচিত কিনা। দলীয় ডেমোক্রেসি কিন্তু নাই। দেখবেন দলের ভেতরে যদি ডেমোক্রেসি না থাকে, আমেরিকার কে প্রার্থী হবে এটাও কিন্তু ডেমোক্রেটিক ওয়েতে আসে, কিন্তু এই জায়গায় দেখবেন চিরকাল একজন সভাপতি একজন সেক্রেটারি। এই দলের ভেতরে ডেমোক্রেসি কিভাবে আনা যায়, আর্টিকেল 70 নিয়ে হিউজ কাজ করার জায়গা আছে। আর্টিকেল 70-র জন্য তো ইভেন পার্লামেন্টারিয়ানরাও তো বোবা। সো এইটা পার্টিকুলার হর্স ট্রেডিং যাতে না হয়, এইটি 2-1টা জায়গা বাদ দিয়ে এটাও তুলে দেওয়া উচিত। আর্টিকেল 77 যেটা আছে,
মানে আমাদের যদি বলেন ন্যায়পাল নিয়োগ, এইটা বলা আছে যে যে কোনো সরকার এসে আইন করে করবে, নো করে নাই তো কোনো সরকার, এই জন্যই তো করে না, কারণ স্কোপটা নাই। আমি চাই যদি পরিবর্তন হয় সংবিধানে, এটা অ্যাবসলিউট এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যে এটা সাংবিধানিক ভাবে করতে। সমস্যা আছে নাকি আপনি হয় বলতে আপনি শিওর না যে পরিবর্তন হবে? না, এটা তো বাস্তবায়নের শিওর ব্যাপারটা কি, আমার কাছে যদি বলেন, আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি বলতাম অবশ্যই এটা সাংবিধানিকই হওয়া উচিত। যেমন আরো কয়েকটা ব্যাপার আছে মতি ভাই, যেমন বিচারপতিদের নিয়োগ, এই প্রক্রিয়াটাও খুবই স্বচ্ছভাবে হওয়া উচিত এবং যোগ্যতার প্যারামিটারটা বাড়ানো উচিত। তারপরে যদি দেখেন মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এগুলো কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান না, এগুলোও সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়াটা অত্যন্ত জরুরি। এবং এই যে সংস্কার যেগুলো আসবে, এই সংস্কারগুলো হওয়ার আগে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি খেয়াল করলাম, এই যে প্রত্যেকটা সংস্কার কমিশনের যারা প্রধান ছিল তাদেরকে নিয়ে কিন্তু একটা ঐক্য কমিশন আবার হবে। তাদের কাজটা কি হবে, আমার কাছে মনে হচ্ছে এটা একটা খুবই ভিশনারি প্ল্যান, যে পরবর্তীতে সবাইকে যাতে একসাথে নেগোসিয়েশনের টেবিলে রাখা যায়। কারণ এই সরকারের কাজই হলো যে এইটা করা যায়, আপনাদেরটা দেন এবং তারপরে সবাই মিলে চলেন একটা ডিসিশনে আসি। এবং এই কারণে কিন্তু জাতীয় সরকার যে কনসেপ্টটা আসে, এটা কিন্তু তারেক রহমানও বারবার করে বলছে। কারণ সামনের দিনের বাংলাদেশের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এলডিসি থেকে উত্তরণের পরে অর্থনৈতিকভাবে এবং নানা যে চ্যালেঞ্জগুলো আছে, এইগুলা ফেস করার জন্য জাতীয় ঐক্যের দরকার আছে। শুধু একটা দল ক্ষমতায় এসে পারবে না। আমি এই কারণে নিশ্চিত হয়ে না বলে আমি কিন্তু হয় শব্দটা ব্যবহার করছি। এখানে একটা কিন্তু দেখেন, আমরা এই সরকারের সময় তো বারবার সময় নিয়ে আলোচনা করছি, কবে হবে, কতদিন হবে, কতটুকু সংস্কার হবে, আমাদের আলোচনাগুলো একটা সময় বাউন্ড হয়ে যাচ্ছে। কিন্তু আলোচনার পরিসরও কিন্তু দরকার। যেমন আপনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য করছেন, সেটা কিভাবে হবে? আপনি কিন্তু দক্ষিণ এশিয়ার উদাহরণ ভালো না, পাকিস্তানের উদাহরণ কিন্তু খুবই খারাপ, এবং এই ভারসাম্য করার চেষ্টা করা হয়েছিল। নেপাল পারছে না, অন্তত দুজন রাষ্ট্রপতির ক্ষেত্রে বিমান মাটিতে নামার আগেই সরকার নেই, এমন ঘটনাও কিন্তু আছে। অতএব সেই ভারসাম্যের আলোচনাগুলো কিন্তু জনপরিসরে স্পষ্টভাবে আসাও প্রয়োজন। আমি জেনে আগেই ক্ষমা চেয়ে নিয়েছি যে ওই সময়ের আলোচনার দ্বন্দ্ব তৈরি করতে চাইছি না, কারণ এক এক পক্ষের এক এক রকম মত। কিন্তু যে গুরুত্বপূর্ণ কথাগুলো উনি বললেন, তার জন্য কিন্তু আমাকে আলোচনার সময়টা দিতে হবে, আমাকে বোঝারও সময়টা দিতে হবে, কারণ খারাপ উদাহরণও আছে, ভালো উদাহরণও আছে। তো সেটাও যেন আমরা খেয়াল রাখি। আর একটা জিনিস মনে হচ্ছিল এই আলোচনার, বা আমরা এখন পর্যন্ত যত আলোচনা করছি এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকে, যে একটা বাংলাদেশ কিন্তু খুব ইম্যাচিউরড স্টেট না, সময়ের নিরিখে, কাজের নিরিখে এটা কিন্তু প্রায় একটা পরিপক্ক রাষ্ট্র। হ্যাঁ, তার সমস্যা আছে, সংবিধানের সমস্যা আছে, রাষ্ট্র 54তম তো বিরাট একটা খুব বড় একটা সময়। সেই ক্ষেত্রে আপনি রাষ্ট্রকে কতবার রিমডেলিং করবেন? রাষ্ট্রকে কিন্তু বারবার রিমডেলিং করা যায় না। তো রিমডেলিং করা যায় না মানে কিন্তু এই না যে আপনি সংস্কার করবেন না। সংস্কার ছোট থেকে অনেক বড় সংস্কার হতে পারে, কিন্তু আপনি যদি এটার আমূল সংস্কারে যান তাহলে তো ঐক্যমতের কোনো বিকল্প নেই। এবং ঐক্যমতের আমাদের কিন্তু ওরকম বড় দৃষ্টান্ত নাই এই অঞ্চলে, যে ঐক্যমতের ভিত্তিতে আমরা কিছু করেছি এরকম দক্ষিণ এশিয়াতে খুব একটা দেখা যায় না। প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরবরা সবাই মিলে বসেও কিন্তু ঐক্যমতে আসতে পারেনি, বড় বড় এরকম ডাকা হয়েছে, যদিও সেটা আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। সুতরাং আমাদের জন্য এই কথাটা স্মরণ রাখি যে বারবার রাষ্ট্রকে রিমডেলিং করতে গেলে রাষ্ট্র আপসেট হয়, এবং আপসেট হলে যেটা হয়, জনগণের কোনো লক্ষ্য স্থির হয় না, এবং জনগণের লক্ষ্য যদি আপনার স্থির না হয়, আপনার অর্থনীতি চলবে, শিক্ষা চলবে, আইন আদালত চলবে, সবই চলবে। যেমন দেখেন অন্তর্বর্তী, আমার কি কোনো কিছু থেমে আছে? আমার বিচারালয় চলছে, পুলিশ চলছে, সেনাবাহিনী চলছে, সরকার ছাড়াই আমরা 3 দিন চলেছে, জনগণই চালিয়েছে, জনগণ পাহারা দিয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি বারবার যদি এটাকে রিমডেলিং করতে চান, আমি পুনর্বিন্যাস আর রিমডেলিংকে এক করছি না, পুনর্বিন্যাস একটা সংস্কারের অংশ, বড় সংস্কারে জাতীয় ঐক্যমত লাগবে, কত দূর যাবেন, একদম স্ট্রাকচারালি যাবেন কিনা। কিন্তু আপনি যদি এরকম বারবার এরকম পরিস্থিতির মুখোমুখি হন, আপনার ভবিষ্যৎ জিওপলিটিক্স কি হবে? আমরা কি জিওপলিটিক্সের আলোচনা তাহলে করবো না? কিছুদিন আগেও প্রচুর পরিমাণে করতাম, এখন কি করবো না? আপনি পররাষ্ট্রনীতির ধারা আপনার দাঁড়াবে কি করে? আমাদের শিক্ষার্থীরা, আমরা ব্লগাররা, আমরা বিপুল সময় ব্যয় করছি আমি কতটা স্বতন্ত্র স্বাধীন সেটা প্রমাণের জন্য, কিন্তু এই স্বতন্ত্র স্বাধীন প্রমাণটাই তো যথেষ্ট না, আপনাকে তো সেই মুনশিয়ানা দেখাতে হবে। সে মুনশিয়ানা দেখানোর জন্য আপনাকে কিন্তু স্থির হতে হবে, এটাও যেন আমরা মাথায় রাখি। 1 মিনিট শেষ করব। সর্বশেষ যে জায়গাটা খুবই আলোচনার দরকার, সেটা হলো বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে, যারা আন্দোলন করেছিল তাদের পর আক্রমণ হচ্ছে এবং গুপ্ত হত্যার মতো কিছু অভিযোগে উঠছে। আমি একদম কনক্লুসিভ রিমার্ক দিচ্ছি না, কারণ তদন্তের আগে আমি আইনের মানুষ হিসেবে কনক্লুসিভ কোনো মতামত দিতে পারি না, কিন্তু এই ধরনের ঘটনা তো ঘটেছে। 2 জন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট মারা গেছে, চট্টগ্রামে গতকাল একজন মারা গেছে, কয়েকজনের পর আক্রমণ হচ্ছে। একই সাথে খেয়াল করে দেখেন, সিলেটে ছাত্রলীগের একজন অস্ত্র হাতে ঘুরে বেরিয়েছিল, সে বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে ফুল দিল ছাত্রলীগের ব্যানারে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে। পুলিশ কি করলো?
তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জায়গায় পুরোপুরি ব্যর্থ হচ্ছে। কেন চিরুনি অভিযান চালিয়ে যারা যারা এই কাজগুলো করছে, অনলাইনে বিভিন্ন পিলারে লিখছে, এমনকি এই ছবিগুলো তো আইডেন্টিফাইড, তাহলে এই যে ধরতে ব্যর্থ হচ্ছে এবং যারা আন্দোলনের ভেতরে আছে তাদেরকে কিন্তু মারার জন্য অনলাইনে উস্কানি দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা খুবই ক্রিটিক্যালি ডিল করা উচিত এবং এইটা করতে যদি ব্যর্থ হয় তাহলে মনে করতে হবে এই সরকার একেবারে পুরো দমে ব্যর্থ হয়ে গেল। এইটার উপরে খুবই সিরিয়াস আমি দৃষ্টিপাত করছি। অনেক ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ আপনাকে, শামীম রেজা আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে।